নমস্কার। মহিষকুড়ার উপকথা থেকে গদ্য সাহিত্য পাঠ পর্ব আমরা শুরু করেছি। ইতিমধ্যে দুটো ভিডিওতে আমরা দুটো অংশ পড়েছি। যদিও উপন্যাসটি এরকম অংশে, বিভিন্ন অংশে বা পর্বে পর্বে বিভক্ত নয়, তবু আমাদেরকে বিষয়ের দিকে তাকিয়ে এবং সময়ের দিকে তাকিয়ে একটা নির্দিষ্ট জায়গায় প্রত্যেক দিনের ভিডিওটাকে শেষ করতে হচ্ছে। আগের দিনে সেই প্রাণীটা, যে প্রাণীটা খানিকটা মোষের মতো কিন্তু খানিকটা মোষের মতো নয়, যেটা জাফরুল্লাহর বাথানে এসে হানা দিয়েছিল এবং জাফরুল্লাহর বাথান থেকে ডাকপাড়া মাদিটাকে তার সঙ্গে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল অন্য গরু মোষগুলোকে বাঁচাবার জন্য এবং নিজেদের আত্মরক্ষার স্বার্থে। তার পরবর্তী অংশটুকু আজকে পড়ব। সেই 10 বছর আগে একবারই বুনো মোষের দেখা পাওয়া গিয়েছিল মহিষকুড়ায়। তবে সে মোষও অদ্ভুত। চাউটিয়া তো বলে জাতেই খানিকটা আলাদা। গায়ের রঙে কালোয় খয়েরি মেশানো। তাতে কি ধরা যায় খানিকটা দেয়াসী নয়? দেয়াসী মানে দেবাংশী, দেবতার অংশে যে জাত। তা সেই সাহেব বলেছিল ওটা মোষ তো নয়, হয়তো বাইসন ছিল। সাহেব বলতে তারা নয় যারা বিলেত থেকে এদেশে আসতো আগে। এদেশেরই কালো কলো মানুষ জিপ গাড়ি টাড়িতে যায় আসে, নাকি ম্যাজিস্টর খুব পাওর। পাওর শব্দটা আশফাক শিখেছে কিছুদিন আগে, ইংরেজি পাওয়ার শব্দটাই। আশফাক যদ্দূর পেরেছে উচ্চারণ করেছে, এর বেশি তার কাছে আশা করা যায় না। আর কি আজব এই শব্দ! জাফরুল্লাহর চশমার পাওর বদলানোর সেই গল্প কে না জানে। ছমির বলে পাওর বদলাতে গঞ্জে গিয়েই জাফরুল্লাহ তিশরা বিবিকে দেখতে পেয়েছিল। জাফরুল্লাহ নাকি এতদিন বুঝতে পারেনি তার বড় আর মেজ বিবির বয়স হয়েছে। আবার দেখো, জাফরুল্লাহ সেই বন্দুকের পাওর, সরু লাঠির মতো কালো চকচকে সেই নলটা থেকে যা বের হয় তা নাকি জমানো জমাট পাওর, যার এক ফুলকিতে আকাশে ছোটা হরিণ নিথর হয়ে যায়। ম্যাজিস্ট্রেটদের তো বটেই, এমনকি যারা ম্যাজিস্ট্রেট নয় অথচ তার মতো পোশাক পরে, পোশাকের কি পাওর দেখো। আর দেখো সেই বুনোটা যে 10 বছর আগে একবার এসেছিল, তার কি পাওর। এ অঞ্চলের অনেক মোষ আকারে প্রকারে এখন অন্য মোষ থেকে পৃথক হয়ে যাচ্ছে তার পাওরের ফলে। আশফাক পথে পথে চলতে চলতে এসব কথাই ভাবছিল। সে জাফরুল্লাহর জন্য ওষুধ আনতে যাচ্ছে। মহিষকুড়ায় ডাক্তার নেই। একজন আছে বটে, যে অন্যান্যদের মতো ক্ষেত খামারের কাজ করে। দরকার হলে এ গাছ ও গাছের ছাল, বাকলা, শিকড় জাল দিয়ে কিংবা তাদের পাতার রস দিয়ে বড়ি টড়ি তৈরি করে দেয়। কিন্তু জাফরুল্লাহর এখন শহরের ডাক্তারের ওষুধ ছাড়া চলে না। রোজই নাকি তাকে ওষুধ খেতে হয়। তা জাফরুল্লাহ বয়স 60 তো হলোই। ওষুধগুলো যতক্ষণ হাতের কাছে থাকে ততক্ষণ জাফরুল্লাহকে শক্ত সমর্থই মনে হয়। ওষুধের অভাব হলে হাত পা অবশ হয়ে আসে। শেষ হতে কতক্ষণ? আশফাক তখন দাড়ি ঘরের আর বাথানের মাঝের মাঠটায় এক ছোকরার সঙ্গে হাত লাগিয়ে পাটের সুতারি পাকিয়ে গরু মোষ বাঁধার দড়ি দড়া তৈরি করছিল।
মোষের মতো অনেক গরুও আছে জাফরুল্লাহর। সংখ্যায় বরং গরুই বেশি, 40-50টা তো হবেই। এই অঞ্চলে এই গরুগুলোর একটা বৈশিষ্ট্য আছে, পূর্ণবয়স্ক হলেও আকারে এত ছোট যে দূর থেকে চলতে দেখলে রাম ছাগলের দল বলে ভুল হয়। তাহলেও এগুলোর মধ্যে ষাঁড়, বলদ, গাভী আছে। গাভীগুলোর 1-8 পোয়া দুধ হয়। বলদগুলো দরকার হয় তামাকের খেতে চাষ দিতে, যেখানে মোষ দিয়ে চাষ চলে না। ষাঁড়গুলো দলের শোভা বৃদ্ধি করে, গাভীদের শান্ত রাখে, আর মাঝে মাঝে তাদের দু একটাকে খাদ্য হিসাবে ব্যবহারও করা হয়। গাভীগুলো দুধের একটা গুণ আছে, জাফরুল্লাহর এখন মোষের দুধ সহ্য হয় না। মুন্নাফ আরও কিছু বয়স না হলে মোষের দুধ ধরবে না। গাভীর দুধ তাদের জন্য আলাদা করে দুইয়ে দেয় আশফাক। কিন্তু এই গরুর পালের আসল উপকারিতা গোবর, যা তামাকের ক্ষেতের পক্ষে অপরিহার্য। সেই ক্ষেতের জন্যই গরু পোষা। মোষের গোবরে কেন তামাকের চাষ সে সার হয় না, এসব নির্বোধ ছাড়া কেউ আলোচনা করে না। তা মুন্নাফ বললে, এই যে মিয়া সাহেব শোনেন, আব্বাজানের ওষুধ ফুরাই গেছে, শহরত যাওয়া লাগবে। আশফাক ধীরে ধীরে বললে, শহর? হ্যাঁ, পিরহান পিন্দি আসেন তোমরা। আশফাক সেই বলদের ঘরে গিয়ে দেয়ালের গোঁজা জামাটা ঝেড়ে ঝুড়ে গায়ে দিয়ে এসেছিল, আর মুন্নাফ তাকে খুচরো নোটে মিলিয়ে 8-10টা টাকা এনে দিয়েছিল আর একখানা কাগজ। শহরের দোকানটা আশফাকের চেনা, কাগজ দেখালেই ওষুধ দেবে। মুন্নাফকে কে না চেনে এগেরদে? জাফরুল্লাহ ব্যাপারীর একমাত্র ছেলে। তার 4 নম্বর বিবির দরুন 4 বিবি মিলে ওই এক সন্তান। আশফাক হাঁটতে শুরু করেছিল। আশফাককেই কেন ওষুধ এনে দিতে হবে? তার অবশ্য কারণ আছে। জাফরুল্লাহর খামারে কে কি কাজ করবে তার ঠিক করে বলে দেওয়া আছে। যেমন মোষের বাথানের কঠিন কাজগুলোর ভার চাউটিয়ার উপরে, দুধ দোয়ায় সেও। আর দুধ দোয়ানো হলে সেই 1.5-2 মণ দুধ বাঁকে নিয়ে শহরের দিকে যায়। রোজ সে শহরে ঢোকে না, শহরের 3 মাইলের মধ্যে 2 পিচের সড়কের মিল পর্যন্ত যায়, যেখানে এখন শহরের গোয়ালারা আসে সব বাথানে দুধ কিনতে। সেখানে উনুন জেলে ছানাও তৈরি করে, তাতে দুধ পচার ভয় এড়ানো যায়। আর মোষের দুধ ছানা গরুর দুধের ছানা বলে শহরে ঢোকে। চাউটিয়া তাদের চাইতেও তরখড়ো। দুধ দোয়ানো হলে সে অনেক সময় মাখন তুলে নেয় একসে, দুধ বেচতে যাওয়ার আগে। ছমিরের কাজ খড়ি ফাড়া, তরকারি বাগান তদবির করা, হাঁস মুরগি দেখে রাখা। তার একটা বিশেষ কাজ আছে, খাসি হোক এঁড়ে হোক, তার জবেই করা, ছাল ছাড়ানো। আর বছরে একবার এই দৃশ্যটা দেখা যায়, গরু মোষ পাটাকে খাসি করা। এ ব্যাপারে অন্য লোকের সাহায্য দরকার হয়। পশুগুলোকে মাটিতে চেপে রাখতে হয়। তারা রাগ প্রকাশ করে, আর্তনাদ করে, পা ছড়ে, ছটফট করে যন্ত্রণায়। ভয়ঙ্কর দৃশ্য, কিন্তু বোধহয় তার আকর্ষণও আছে। কাছাকাছি যারা অন্য কাজে থাকে তারাও কাজ ফেলে এসে দাঁড়ায়। ঝিদের দেখতে দেখা গিয়েছে আড়াল থেকে। এমনকি জাফরুল্লাহর তিসরা বিবিকেও সেই ভিড়ে কিছুক্ষণের জন্য একবার দেখা গিয়েছিল। এ ব্যাপারে আশফাক বাঁশের এক মাথা মাটিতে চেপে ধরে রাখা ছাড়া কিছুই করেনি এ পর্যন্ত। সমীর কিন্তু এতটুকু বিচলিত হয় না, তার হাত কাঁপে না।
কি কি করতে হবে সব যেন মুখস্থ। একবার তো সে আশফাককে বলেছিল, নাও মিয়া, চোখু খুলি ফেলো, হওয়া গেছে। আশফাক চোখ খুলেছিল, কিন্তু পশুটির অন্তরঙ্গ দিকে না চেয়ে বরং তার চোয়ালের দিকে চেয়েছিল, আর তার মনে হয়েছিল সেই মোষের এঁড়ের বড় বড় চোখ দিয়ে জল পড়ে সর্দির মতো শুকিয়ে আছে চোয়ালে। সমীর কিন্তু এই পর্বটার জন্যই যেন উৎসুক হয়ে থাকে। সকাল থেকে বিকাল পর্যন্ত সেদিন তার এবং যাদের সঙ্গে সে সঙ্গী করে তাদের আর কোনো কাজ থাকে না, একের পর এক পশুকে সমীরের ইয়ার্কি সুন্নত করা। নসির আর সাত্তারকে লাঙ্গলদার মনে হবে। লাঙ্গলদার এখানে কে নয়, সেরকম চাপে তাড়া পড়লে প্রকৃতির খেয়ালে তাও পড়ে। এমনকি জাফরুল্লাহ 5-7 বছর আগে পর্যন্ত নিজেই লাঙল ধরেছে। কিন্তু সাত্তার আর নাসিরের কাজ তামাকের খেতে। অনেক সময় তাদের সাহায্য করতে দিন হাজিরায় লোক রাখতে হয়, কিন্তু জমি জমা থেকে শুরু করে পাতা কেটে তোলা পর্যন্ত সে ক্ষেতগুলোর তারাই ওস্তাদ। কি আদর যত্ন সেই সব জমির আর তার ফসলের। ধান তার অর্ধেক পেলে ধন্য হয়। সারা বছরই যেন নাসির আর সাত্তার সেই জমিতে লেগে আছে, চাষ দিচ্ছে, খড়কুটো জড়ো করে পোড়াচ্ছে, সার দিচ্ছে, আল বাঁধছে আর পাতা কাটা। তখন তো তাদের সেরা ওস্তাদি। তখন সেসব খেতে কারোর নামাই বারণ। একবার আশফাক একটা তামাক গাছে কাস্তে বসিয়েছিল, সঙ্গে সঙ্গে জাফরুল্লাহ ছুটে এসে এমন থাপ্পড় কষিয়েছিল যে সারা জীবনে ভুলতে পারবে না। তামাক নাকি বিষ, তারই যত্ন দেখো। বিষের জ্বালা মুখ থেকে ফেলতে থু থু করে থুক ফেলল আশফাক। কাজ তো ভাগ করাই আছে, কিন্তু শহরে যাওয়াই যদি কাজ হয় তবে চাউটিয়া নয় কেন? সে তো রোজকার মতো আজও শহরের 3 মাইলের মধ্যে সেই সলসলা বাড়িতে গিয়েছে দুধ নিয়ে। সে অনায়াসেই আর 3 মাইল এগিয়ে শহরের দোকান থেকে ওষুধ এনে দিতে পারত। আর কোনো কোনো দিন সে ওই 3 মাইল পথ পার হয়ও। সর্ষের তেল, কেরোসিন তেলের টিন, দুধের খালি টিনগুলো বাঁকে বসিয়ে নিয়ে আসে। মশলাপাতির জন্য সেই শহরে যায়, কিন্তু ওষুধের বেলায় আশফাক কেন? সমীরের ঠাট্টা মনে পড়ল আশফাকের। নাকি তিশরা আর বিশেষ করে চৌঠা বিবির ঘরে এই ওষুধ মুখে যাওয়া লাগে। সমীর বলে আর হাসে। শহরে যাওয়ার দুটো পথ আছে, উত্তর আর পশ্চিমের ঠিক মাঝামাঝি দিক ধরে গিয়ে পাকা পিচ সড়ক। সেই সড়ক ধরে দক্ষিণ পূর্বের চাইতে বরং পূব ঘেঁষে 5-5.5 মাইল নামলে শহর। দ্বিতীয় পথ, তাকে অবশ্য পথ বলা যাবে কিনা সন্দেহ, মহিষকুড়া থেকে যে পায়ে চলা পথ দক্ষিণে গিয়ে বনে ঢুকেছে সেই পথে গিয়ে বনে ঢুকতে হবে। আর তারপর বনের মধ্যে দক্ষিণ পশ্চিমে 4 মাইল গেলেই শহর। বনের এই পথ আদৌ নির্দিষ্ট নয়। এমন হতে পারে এই 4 মাইল যেতে দ্বিতীয় মানুষের সঙ্গে দেখা হবে না। বর্ষাকালে ছোট ছোট নদী, ঝর্ণা, ঝোড়া পড়ে সে পথে। একটু বেহিসাবি হলেই দিক ভুল হতে পারে। গাছের নিচে নিচে চলতে চলতে এক মানুষ সমান কোনো ঘাসের জঙ্গলে পৌঁছতে পারো, যার মধ্য দিয়ে চলা যায় না, আর তাকে ঘুরে চলতে গিয়ে এমন বনে পৌঁছানো সম্ভব যা হয়তো শহর থেকে 7-8 মাইল দূরে নিয়ে যাবে। চাউটিয়া এই বনের পথ ধরেও শহরে যায়। আশফাকও কয়েকবার গিয়েছে, কিন্তু এমন নয় যে পায়ে পায়ে ঘাস মরে গিয়ে পথ হয়েছে। প্রত্যেকেই প্রতিবারে নিজের আন্দাজ মতো চলতে হয়। ঝোপঝাড়ের চেহারা দেখেই পথ ধরতে হয়।
অথচ বলে নাকি এই ঝোপঝাড়ের চেহারা রোজ বদলায়, ঋতু অনুসারে তারা বাড়ে কমে। এক এক সময় সেই বনের সংজ্ঞা যাকে অবচেতন মনের সঙ্গে তুলনা দেওয়া হয়েছে। তাহলেও ওষুধ বলে কথা, যার অভাবে অমন যে দারুণ জাফরুল্লাহ, তার মরণও ধরা কথা। আশফাক গ্রাম থেকে বেরিয়ে কিছুক্ষণ তাড়াতাড়ি হেঁটেছিল, তারপর একটা ধীর নির্দিষ্ট গতিতে চলছে। এই গতিটার একটা বৈশিষ্ট্য আছে, দেখলে মনে হবে অলস উদ্যমহীন, আসলে কিন্তু সহিষ্ণু আর অচঞ্চল। গাড়ির আগে মোষের চলার ভঙ্গির সঙ্গে মেলে। শিং দুটোকে পিছন দিকে হেলিয়ে মুখটা একটু তুলে সে চলেছে তো চলেছেই, যেন সে জেনে ফেলেছে যে অস্বাভাবিক কষ্টদায়ক ব্যাপারটি তার কাঁধের থেকে ঝুলতে ঝুলতে তার পিছনে পিছনে চলছে। যত জোরেই যাও সে কাঁধ ছাড়বে না, পিছনে আসাও বন্ধ করবে না, বরং জোরে গেলে সে আরো জোরে পিছনে আসে। তখন হঠাৎ থামতে গেলে সে পিছন থেকে এমন ধাক্কা দেয় যে পড়ে যেতে হবে। আবার যদি আস্তে আস্তে চলা যায় তবে পিছনের বোঝার ধারালো চাকা গায়ে লেগে পিছনের পা দুটো ঘা হয়ে যাবে। আশফাক ভাবল সেই বুনো মোষটার কিন্তু জোড়া নেই যে তাকে লাঙলে কিংবা গাড়িতে লাগাবে। সে মাথাটাকে একটু পিছনে হেলিয়ে মুখটাকে একটু তুলে হাঁটতে লাগলো। শিং দোলানোর মতো এবার সে মাথা দোলায়। সেই বুনো মোষ যখন এসেছিল তখন আশফাক খামারে আসেনি, কিন্তু সেই সাহেবকে যখন চাউটিয়া গল্প বলছিল তখন আশফাক দাড়ি ঘরের বারান্দার নিচে বসে পাট থেকে সুতুলি তৈরি করতে করতে শুনেছিল। এ তো বোঝাই যাচ্ছে চাউটিয়া সুযোগ পেলেই সেই খয়রা রঙের পিঠ উঁচু বুনোটার কথা বলে। তা সে সাহেব শুনে বলেছিল ওটা বাইসন ছিল, এদিকের জঙ্গলে বাইসন থাকা অসম্ভব নয়। কোচবিহার রাজবাড়ির বাইরের করিডোরে সারি সারি বাইসনের মাথা সাজানো, কোন জঙ্গলে কোন তারিখে মারা রূপোর ফলকে তাও লেখা আছে। আর 1950-52-তে কোচবিহার শহরেই এক বাইসন এসেছিল, রাজামশাই তাকে গুলি করে মেরেছিল। কিছুক্ষণ পরে সাহেব চাউটিয়ার মন রাখতে বলেছিল, তা বুনোমোষও হতে পারে, মানুষে মানুষের চেহারায় পার্থক্য থাকে। যেমন দেখো আশফাককে, ওর গায়ের রং, মুখের চেহারা এখানকার অন্য সকলের থেকে একটু আলাদা। জন্মের সময় ধাক্কাধুক্কি লেগে হয়তো মোষটার কাঁধের হাড় একটু উঁচু হয়ে গিয়ে থাকবে। আশফাক ভাবল ফান্দে কিন্তু সে ভৈসার বান্ধির পায় না। চাউটিয়া হয়তো ফান্দি হিসাবে তার বাপের মতো ওস্তাদ নয়, তাহলেও এ অঞ্চলে চাউটিয়াই একমাত্র ফান্দি। সেও ব্যর্থ হয়েছে সেই মোষকে ধরতে। আশফাক দেখলো তার সামনে একটা ঘাস বন, বনটা নতুন হয়েছে, কুশের জাত, 1 কোমর উঁচু হবে। সেই ঘাসের গোড়ায় এক রকমের লতা, তাতে নাকছাবির মতো ছোট ছোট নীল ফুল। আশফাকের মনে পড়ল এই ঘাস মোষেরা খুব পছন্দ করে। গরু খায় বটে, তা উপরের নরম নরম অংশ, মোষ শক্ত গোড়া পর্যন্ত ছাড়ে না। ঘাস বনটাকে ঘুরে যেতে হবে। আশফাক বাঁয়ের দিকে সরল। খুব বড় নয় এই নতুন গজিয়ে ওঠা বনটা, এখনো সব ঘাসই কচি। মোষের দল এখানে এলে নড়তে চাইতো না। কিছু দূরে গিয়ে আশফাকের মনে হলো সে যেন একটা মাদি মোষের পিঠে শুয়ে আছে আর মোষটা ঘাস খেতে খেতে হাঁটছে। তা মাদি মোষের পিঠে শুয়ে প্রথম প্রথম ভয় করেই, পরে অভ্যাস হয়ে যায়। আর তখন মোষের গলার দুদিকে পা নামিয়ে তার পিঠ বরাবর শুয়ে পড়লেই হলো। তখনও গান গাওয়া যায়, কখনো ঘুমের ভান আসে। আর এসব ঘাসও খুব মিষ্টি, লটা বলে। গোড়ার কাছে একরকম মিষ্টি রস থাকে, মানুষই ভালোবাসে, মোষের তো কথাই নেই। এক ছড়া ঘাস উপড়ে নিল আশফাক,
অন্য মনস্কের মতো গোড়াটাকে মুখে দিল, চুষে মিষ্টি বোধ হওয়াতেই যেন খুঁতখুত করে হাসল। আরও এরকম ভৈষার গোবর, আরও এরকম ভৈষার গোবর, মানে এরকম, আরে এই যে দেখছি মোষের গোবর, আরে এই যে দেখছি মোষের গোবর, বিস্ময় প্রকাশ করছে। আরও এরকম মহিষার গোবর। ঘাস বনের ধারে মোষের শুকনো গোবর দেখে আসফাক হতবাক। সে চারদিকে তাকালো। এদিকে তাহলে মোষ আসে, বুনো মোষ নাকি? কয়েক পা গিয়ে আবার তাকালো। তার গা ছমছম করে উঠল। আবার সে চলতে লাগলো। এখানে কি কোনো বাথান থেকে মোষ আসে? আবার সে খুঁত করে হাসলো। পর মুহূর্তেই তার গা ছমছম করে উঠল। এ তো সত্যি কথাই যে সে তার পরিচিত ঝোপঝাড় একটাও দেখতে পাচ্ছে না। সে অবাক হয়ে থেমে দাঁড়ালো। তাই তো, সে কোথায় এসেছে? নিজের হাতে ঘাসের ছড়া চোখে পড়ল। ঘাস কেন খায় সে? সে আর একটা ঘাস মুখে পুরে চিবোতে চিবোতে আবার হাঁটা শুরু করলো। তাহলে ওটা কি? এ সবই কি বুনো মোষের চিহ্ন? অজ্ঞাত একটা ভয়ে শিউরে উঠল সে। আর তার ফলেই যেন ছলাৎ ছলাৎ করে খানিকটা কালো কালো সাহস তার বুকের মধ্যে পড়ে গরম করে তুলল সেই জায়গাটাকে। ঘাস বনটাকে ঘুরলে চলবে কেন? কত দূরে শেষ কে বলবে? এর মধ্য দিয়েই পথ করে নিতে হবে। সে ঘাস বনের মধ্যে ঢুকে পড়ল। সরসর করে ঘাসের ঢেউ তুলে সে চলতে লাগলো। ঘাস বনের মধ্যে কাঁটা গাছ থাকে, মরা মরা ঝোপঝাড়ের শুকনো ডালপালাও কাঁটার মতো ধারালো হয়। একটা লেগে তার পিরান বেশ খানিকটা ছিঁড়ে গেল। পিরান মানে পোশাক, গায়ে জামা। দ্বিতীয়বার পিরানে টান পড়তেই সে সেটাকে গা থেকে খুলে ফেলে দিল। খুঁতখুত করে হাসল সে। তার শেষবারের মতো মনে হলো, এ পথে কি শহরে যাওয়া যায়? সে কি পথ হারিয়ে ফেলেছে? এখন সে যতই হাঁটবে ততই বনের গভীরে ঢুকবে। সে আবার থমকে দাঁড়ালো। দেখল ঘাস বনের উপরে উপরে এখন গাছের মাথাগুলো এক হয়ে ক্রমশ ঘন ছায়া বিস্তার করছে। সে দেখল তার নিজের গায়ে গাছের পাতার ছায়া। এদিকে মোষ থাকতেই পারে, কারণ পায়ের তলায় মাটি ঠান্ডা, কেমন জল জল ভাব আছে। সে হঠাৎ মাথা তুলে ডাকল, আর যেন সে তার মোষদের ডাকছে। আজ এই পর্যন্তই পাঠ করলাম। বাকি খানিকটা অংশ আবার পরের দিন। এরকম করে অল্প অল্প করে আমরা এই মহেশকুড়ার উপকথা শেষ করে ফেলব। নমস্কার।